জবাবে অর্ণব মিষ্টি হেসে বলল, তুমি তো ভালো করে জানো সিমিকে বাসায় এনেছিলাম যাতে সে রিমনের বউ হয়ে অভিনয় করে এবং আমার সমস্ত কথা মেনে চলে। ওই রাত্রে যখন আমার সঙ্গে তুমি রাগ দেখিয়ে রুম থেকে বেরিয়ে গেলে এবং বাইরে থেকে দরজাটা বন্ধ করে দিলে, তখনই বুঝেছিলাম অপ্রীতিকর ও অপ্রত্যাশিত কিছু ঘটিয়ে ফেলবে। এটা বুঝতে পেরে সিমিকে ফোন দিয়েছিলাম যাতে সে দরজাটা খুলে দিলে রুম থেকে বের হই এবং তোমাকে ফলো করতে থাকি। তুমি কি করো না করো সেটা চুপিসারে দেখছিলাম। যখন দেখলাম তুমি বিরিয়ানি রান্নায় ব্যস্ত হয়ে পড়েছো, তখন সিমির সঙ্গে আড্ডায় মেতে উঠলাম। কিন্তু হঠাৎ করে যখন তোমার চিৎকারের শব্দ শুনতে পেলাম, তখন ছুটে গেলাম তোমার কাছে। অবাক হয়ে অর্ণবকে বললাম, ও তাহলে এই ব্যাপার। অর্ণব মুচকি হাসলো, এরপর বলল, প্রথম রাতে ঘটনাটা খুলে বলি, শুনবে? কোনটা? ওই যে ব্রিজের ঘটনা। বলেন। তুমি বাইকে করে ব্রিজে পৌঁছে যখন বখাটে জানোয়ারদের উত্ত্যক্তের শিকার হলে এবং একজন বাইকওয়ালা তোমাকে বখাটের হাত থেকে রক্ষা করলো, সেই রক্ষাকারী বাইকওয়ালা কে ছিল জানো? কপালে কৌতূহলের ছাপ ফেলে বিস্ময়ের কণ্ঠে বললাম, কে ছিল? অর্ণব জবাব দিল, সেটা আমিই ছিলাম। তুমি বাসা থেকে বের হবার পরপরই তোমার পিছু নেই, তোমার পিছু পিছু যেতেই দেখি পুলিশ চেকপোস্ট বসিয়েছে এবং সেখান থেকে তুমি একটা বাইকে উঠেছো। এরপর ব্রিজে পৌঁছতেই দেখতে পাই সেই বখাটে লোকটা তোমাকে উত্ত্যক্ত করছে। বুঝতে পেরে চিৎকার করে বলেছিলাম, কে ওখানে? তারপরের ঘটনা তো মনেই আছে তোমার। বখাটে চলে যাবার পর আমিও বাইক চালিয়ে কিছুটা পথ এগিয়ে যাই। এরপর বাইক থামিয়ে পরনের ফুল শার্টটা খুলে বাইকের উপরে রাখি। এরপর একটা মাস্ক মুখে লাগিয়ে ব্রিজের এক পাশে দাঁড়াই এবং মিছামিছি ফোনে কথা বলতে থাকি। আমি ভালো করে জানতাম যদি সরাসরি তোমার কাছে গিয়ে বলি বাড়ি চলো, তাহলে কখনোই যেতে রাজি হতে না, উল্টো রেগে যেতে। এজন্য কৌশল অবলম্বন করে তোমার মনটা নরম করি। এরপরই তো তুমি আমার দরদ মাখা ভালোবাসার কথা শুনে বাসায় ফিরে এলে। আমার বুদ্ধির প্রশংসা করতেই হবে তোমাকে, কি বলো? ভ্যাবাচাকা খেয়ে গেলাম। সেদিন রাত্রে সমস্ত ঘটনার পিছনে অর্ণব ছিল, আজ জানতে পারলাম। হতভম্বের ভাব কাটিয়ে উঠে একগাল হেসে অর্ণবকে জবাব দিলাম, আসলে আপনার বুদ্ধির তারিফ না করলে অন্যায় হবে। অর্ণব অন্যমনস্ক হয়ে ফের নিচু স্বরে বলল, নিশি, তোমার সাথে এই বাড়িতে আছি 28 দিন হলো, আর 2 দিন পরে চলে যেতে হবে। আমি সিদ্ধান্ত নিয়েছি বিদেশ চলে যাব। দেশে মন টিকছে না, দেখি বিদেশে কাটালে কেমন লাগে। অর্ণব বিদেশ চলে যাবে শুনে বুকটা কেমন করে ঝাঁকি মেরে উঠল। মনে হলো আমি যেন মূল্যবান কিছু হারিয়ে ফেলার সংবাদ পেলাম। এই মূল্যবান কিছুটা আসলে আমার ভালো থাকার সম্বল। সে চলে গেলে কিভাবে দিন কাটবে ভাবতে পারছি না। পরক্ষণে মনে হলো, আরে সে তো আমার আপনজন কেউ না, স্বামীর বন্ধু। সে আমার জন্য একটা মাস এখানে ছিল, এটাই তো অনেক কিছু। তারও তো ব্যক্তিগত জীবন আছে। আমার জন্য তো সে তার নিজের জীবনটাকে হেলায় হেলায় জলে ডুবিয়ে দিবে না। কিন্তু মনটাকে মানাতে পারছি না। মনে হয় অর্ণব আমার খুবই আপন কেউ। তাকে রিমন বলেই মনে হয়, একই রকম দেখতে, এমনটা মনে হয় স্বাভাবিক। শুধু চেহারাতে মিল নয়, হাসিতে, অভিমানে, কান্নায়, রাগে, চালচলনে, হাঁটা চলা, প্রায় সব কিছুতেই মিল। যদি সে সারা জীবন আমার পাশে থাকতো তবে কতই না খুশি হতাম। অর্ণব কৃত্রিম হাসির সমন্বয়ে জবাব দিলাম, বিদেশ যাবেন? ভালো সিদ্ধান্ত। তো কোন দেশে যাবেন? অর্ণব মৃদু সুরে বলল, টাকা জোগাড় করতে আরও কয়েক মাস লেগে যাবে, তাই বিদেশ যেতে সময় লাগবে। যাব কোনো প্রসিদ্ধ দেশে না, মালয়েশিয়াতে যাব। আচ্ছা ঠিক আছে, কিছু মনে করবেন না, আমার আর টিভি দেখতে মন চাচ্ছে না, ঘুমের ভাব হচ্ছে, ঘুমাবো। আচ্ছা, যাচ্ছি আমি। অর্ণব রুম থেকে বের হয়ে গেল। তার চলে যাওয়া তো নিজেরই কষ্ট হলো, তার সঙ্গে একই রুমে বসে থাকা সম্ভব হচ্ছিল না। তাই বাধ্য হয়ে ঘুমের নাটক করলাম। বুকটা ফেটে যাচ্ছিল। সে বিদেশ চলে যাবে কথাটি আমাকে না বললেও পারত। আমাকে একটু আগে সে যেন হাজারো তীরের আঘাত দিয়ে আহত করেছে। আহত মন ও দেহ নিয়ে আর্তনাদ করা ছাড়া কোনো পথ নেই আমার। দিনে দিনে কষ্ট জমিয়ে চলছি, কষ্ট জমানো ছাড়া কোনো কাজ নেই যে আমার। মনের মানুষ জীবন থেকে হারিয়ে গেলে সুখ নয়, প্রতিটা মুহূর্তে দুঃখ কষ্ট দেখা সাক্ষাৎ দিয়ে যায়। দুঃখ বিলাসী নারীর কষ্টই তো নিত্য সঙ্গী।
মধ্যরাতে আচমকা ঘুম ভেঙে গেল। ঘুম থেকে জাগতেই দেখি পুরো ঘর অন্ধকার, নিজের শরীরই দেখতে পারছি না। ঘুমানোর সময় আলো নিভিয়ে ঘুমাই না আমি, আজও তার ব্যতিক্রম কিছু করিনি। তবে ঘর কেন অন্ধকার? আলো জ্বলে থাকার কথা, তাহলে আলো নিভালো কে? রুমে কি অর্ণব এসেছিল? সে কেমনে আসবে? রুমের দরজা তো বন্ধ। বিছানা থেকে নেমে সুইচ বোর্ডের নিকট গেলাম, সুইচ চাপ দিলাম, কিন্তু বৈদ্যুতিক বাতি জ্বলে উঠল না। নিশ্চয়ই কারেন্ট চলে গেছে। জানালাটা বন্ধ ছিল। জানালার কাছে গিয়ে কান পাততেই সাই সাই শব্দ শুনতে পেলাম। খুব জোরে বৃষ্টি হচ্ছে, সেই সাথে প্রচণ্ড ঝড়। ধাই করে মনে পড়ল বজ্রপাতের বিকট শব্দেই আমার গাঢ় ও গভীর ঘুমটা ভেঙে গেছে। ভাবতে না ভাবতে বিকট শব্দে আবারও বজ্রপাত হলো। পুরো শরীর কেঁপে উঠল। যদিও বজ্রপাতকে সেরকম ভয় করি না, তবে আজকে ভয়ের সৃষ্টি হচ্ছে। ভয়টা এমন যেন ভুতুড়ে কোনো বাড়িতে অবস্থান করছি, যখন তখন ভূত এসে ঘাড় মটকে দিবে। ভয়ের আতিশয্যে খাটের উপর জড়সড় হয়ে বসে রইলাম। বিদ্যুৎ না আসা পর্যন্ত ভয় দূর হবে না। ঘর আলোকিত থাকলে বজ্রপাতকে অতটা ভয় পেতাম না। আসলে অন্ধকারই আমার ভয়ের মূল কারণ। খুব শীত শীত লাগছে। গায়ে চাদর জড়িয়ে নিব, কিন্তু ইচ্ছা করছে না। গায়ের কাঁটা জেগে উঠেছে শীতের প্রকোপে। অকস্মাৎ দরজায় খটখটানির আওয়াজ পেলাম। নিশ্চয়ই অর্ণব নক করছে। দরজাটা খুলে দিতেই ভয় ও উত্তেজনা নিয়ে অর্ণব রুমের ভেতর প্রবেশ করলো। তার হাতে মোবাইল টর্চ লাইট জ্বালানো ছিল। সে আমার খাটের উপর জুবুথুবু হয়ে বসে রইল। উসখুস করছে সে। তাকে এমন ভয়াক্রান্ত লাগছে কেন বুঝে উঠতে পারছি না। বিদ্যুৎ চমকানো দেখে সে কি এরকম ভয়ার্ত পাখি হয়ে গেছে? রিমন ঝড় ও বজ্রপাতকে খুব ভয় পেত। আমাদের বিয়ের রাত্রিতে প্রচণ্ড ঝড় হয়েছিল। ওই রাত্রে রিমনকে সামলানো কঠিন হয়ে গিয়েছিল। রিমনের বন্ধুটাও দেখি ঠিক তারই বৈশিষ্ট্য পেয়েছে। অর্ণবকে মৃদু স্বরে বললাম, কী ব্যাপার, এভাবে কাঁপছেন কেন? কি হয়েছে? অর্ণব কাঁপা গলায় বলল, ঝড় বৃষ্টি রাত আমি সহ্য করতে পারি না, খুব ভয় লাগে। একাকী থাকলে ভয়টা আরও বেড়ে যায়। বাধ্য হয়ে তোমার রুমে এসেছি। অবাক হয়ে বললাম, আপনি তো দেখছি রিমনের অভ্যাস পেয়েছেন। সেও ঝড় ও বজ্রপাতকে খুব ভয় করত। যতক্ষণ ঝড় চলতো ততক্ষণ কানের ভিতর আঙুল ঢুকিয়ে চোখ বন্ধ করে থাকতো এবং আল্লাহর নাম জপত। আমার তো ভয়ে মুখ দিয়ে কথাই বের হয় না। তুমি সামনে আছো বলেই কথা বের হচ্ছে। তো তুমি দাঁড়িয়ে আছো কেন? আমার পাশে বসলেও তো পারো। না থাক, আমি এখানেই ভালো আছি। আজকে আমারও ভয় লাগছিল, আপনি আসাতে ভয়টা বিলীন হয়ে গেছে। এর জন্য তো ধন্যবাদ প্রাপ্য আমি। কিন্তু আমি ধন্যবাদ চাই না, তুমি আমার পাশে বসলেই খুশি হই। বসো না প্লিজ। মুহূর্তে আমার শরীরে কেমন এক ধরনের শিহরণ জাগ্রত হলো। অদ্ভুত শিহরণ, বৈচিত্র্যময় অনুভূতি, লাজুকতা ভর করল। রহস্যময় ভালো লাগার আবেশে বুকে কাঁপন ধরল। ইতিমধ্যে এমন অনুভূতি কখনোই অনুভব করিনি। প্রথমবার নেশা করলে যেমন লাগে তেমন লাগছে। অনিচ্ছা সত্ত্বেও অর্ণবের পাশে বসলাম। দুজনই চুপচাপ, শ্বাসও ফেলছি না সেভাবে। এদিকে বজ্রপাত থামছেই না। বজ্রপাতের বিকট শব্দ দুজনকে কাঁপিয়ে তুলেছিল। অর্ণব ক্রমেই আমার দিকে এগিয়ে আসছিল। আমার ইতস্তত বোধ হচ্ছিল। এক পর্যায়ে সে গা ঘেঁষে বসলো। তার দেহের পরশে আমার দেহে যেন বিদ্যুৎ খেলে গেল। বুকটা ঝলসে গেল বোধ হয়। তার থেকে সরে বসা শক্তিটা হারিয়ে ফেললাম। সম্মোহিত হয়ে গেছি। এমন অবস্থা, মুখ ফেটে তাকে যে বলবো সরে বসেন, এটাও মুখ দিয়ে বের হচ্ছে না। যেন আমি বোবা কিংবা সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশু। শুধু কান্না করতে পারবো, ভাষায় প্রকাশ করতে পারবো না। কান্না যে করব সেটারও উপায় নেই। কান্না আসছে না। অস্বাভাবিকভাবে কাঁপা শুরু করলো আমার নিথর দেহটা। মনে হচ্ছে অর্ণবের নিকট নিজেকে সঁপে দিতে যাচ্ছে। মানুষটা আমার ডান হাতটা ধরে ফেললো। হাতটা তার গালে নিয়ে পরশ গুলাতে লাগলো। অন্তঃপর আমার আঙুলের অগ্রভাগ তার ঠোঁটের মাঝে প্রবেশ করিয়ে নিল। আলতোভাবে চুষতে লাগলো। ভয়ানক অবস্থার মাঝে আমি। পুরো দেহ অবশ হয়ে গেল আমার। অর্ণব ফিসফিসিয়ে আদরের গলায় আমাকে বলল, এই হাতের পরশের কথা কি মনে পড়ে? অর্ণবের কথায় পুরো শরীর ঝাঁকি মেরে উঠল। সম্ভিত হয়ে গেলাম। কি বলল এটা? তার কথার কোনো অর্থ খুঁজে পেলাম না। তাকে প্রশ্ন করতে যাব, অমনি সে আমাকে তার বাহুতে আবদ্ধ করে নিল। ক্ষণিক কাল তার বুকের জমিনে আমাকে জড়িয়ে রেখে ছেড়ে দিল। আমার অবস্থা যেন
এমন আমি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে ডুবন্ত অবস্থায় নিজের দেহকে টিকিয়ে রাখতে পারছি না। সেখানে কথা বলার শক্তি কই পাবো? কথা বলার সুযোগও যেন পাচ্ছি না। অর্ণবের মৃত অত্যাচারে অর্ণব আমাকে আবারও অবাক করে দিয়ে তার ঠোঁটটায় আমার ঠোঁট দাবিয়ে দিয়ে লম্বাভাবে চুম্বন রেখা অঙ্কন করে দিল। সে আমাকে ছেড়ে দিল ঠিকই, আমার পুরো দেহকে আগুনে জ্বালিয়ে দিল যেন। অঙ্গার হয়ে গেলাম, হতভম্ব আমি। এবার নিস্তব্ধ, তাকে কিচ্ছু বলতে পারছি না, বলার সামান্যতম ইচ্ছাটুকুও নেই। অর্ণব ফিক করে হেসে বলল, এই চুম্বন কতদিন পর পেলে জানো? 1 বছর 11 মাস পর। কি মনে পড়ে? হ্যাঁ, এই কথা শুনে কেন যেন চোখের দুধারে পানি জমে গেল। দুঃখের না, সুখের পানি বলা মুশকিল। ক্ষণিক পরে দু চোখের কোণে ঘেঁষে শীতল এই পানির স্রোত ধারা বিন্দু বিন্দু ফোঁটা হয়ে গড়িয়ে গাল ভিজিয়ে দিল। অর্ণব তার আঙুলের অগ্রভাগ দিয়ে অশ্রু জলের কণাগুলো গাল থেকে মুছে ফের তীক্ষ্ণ কণ্ঠে বলল, এত ঘাবড়িও না, যা বলছি সত্যি বলছি, এবং ঠিকই শুনছ। কথাটি বলে সে আমাকে বিছানায় শুইয়ে দিল। তার মনোবাসনা কি এটা এখন ভালো করেই বুঝতে পারছি। নিথর দেহটা মুহূর্তের মধ্যে তেজ সুদীপ্ত হয়ে উঠল। জগতের যাবতীয় রাগ যেন আমার দেহের প্রতিটা কোষে কোষে ও মস্তিষ্কে এসে জড়ো হলো। অগ্নিমূর্তি আমি, রাগে অগ্নিশর্মা হয়ে অর্ণবের গালে সজোরে থাপ্পড় লাগিয়ে দিলাম। অর্ণবের গালে হাত, সে গোল গোল চোখে আমার দিকে তাকিয়ে রইল। আমি দাঁতে দাঁত চেপে কটপট করে ক্ষিপ্ত স্বরে বললাম, লম্পট, এই ছিল আপনার মনে? এতদিন এসবের জন্য কি বাসাতে থাকতে বলেছিলাম? ছি, এমন একজন মানুষের জন্য সেদিন আমি তাহাজ্জুদের নামাজ পড়ার পর আল্লাহর নিকট প্রার্থনা করে বলেছিলাম, অর্ণবের প্রতি আমার মনে যেন প্রকৃত ভালোবাসা জাগে। রিমনকে যেভাবে ভালোবেসেছিলাম তাকেও যেন সেরকমভাবে ভালোবাসতে পারি। একাকিত্বের জীবনটাকে আমি আর নিতে পারছি না। সারা জীবন একা কাটিয়ে দিতে পারতাম, কিন্তু অর্ণবের মুখের দিকে তাকালে মনে হয় রিমন মরেনি, অর্ণব বেঁচে আছে। অর্ণবের অস্তিত্বের কারণে আমি একাকী থাকতে পারছি না। তাকে ছাড়া মনে হয় আমি নিজেই অস্তিত্বহীন। আমার অবুঝ মনটা বলে ওঠে, অর্ণবকে রিমন মনে করে যেন ভালোবাসতে শুরু করি। হে প্রভু, তুমি অর্ণবের প্রতি আমার মনে ভালোবাসা তৈরি করে দাও, তার মনেও যেন আমার প্রতি ভালোবাসা জন্মে। আসলে এমন প্রার্থনা করা আমার বড়সড় বোকামি কাজ ছিল। যার তার জন্য প্রার্থনা করা ঠিক না। আপনি হচ্ছেন নিকৃষ্ট প্রাণী, নারীদের সম্মান দিতে জানেন না। ভেবেছিলাম আপনার ছায়ায় থেকে রিমনকে হারানোর কষ্ট ভুলে যাব, কিন্তু আপনি যে এতটা নীচ, এত জানা ছিল না। আমার এসব কথা শুনে অর্ণব যেন রাগে ফুসফুস করতে লাগলো। আমাকে আবারও খাটের সাথে ঝাপটে ধরে রাখলো। অন্তঃপর আমার শরীরের উপরে তার দেহ স্থাপন করলো। ওই অবস্থাতে অস্ফুট স্বরে বলতে লাগলো, আমি তোর প্রথম স্বামী, সো আমি যা চাইবো তাই করব, তুই বাধা দিতে পারবি না। আমি যদি তোকে সারা জীবন আমার বুকের মাঝে জড়িয়ে রাখি, তবুও তুই কিচ্ছু বলতে পারবি না। তোকে নিয়ে যদি পুতুল খেলা খেলি, তবুও না। অন্তত আমার ক্ষেত্রে না। দুনিয়ার বাকি স্বামীরা কী করে সেটা তাদের ব্যাপার। আমার রাজত্বে যা হবে সব নিজের ইচ্ছায়, আমার নিজস্ব নিয়ম অনুযায়ী তাকে নিয়ে সিংহাসন পরিচালনা করব। এটা সম্পূর্ণ নতুন ধারা। কথাটা শোনা মাত্র মাথা ঘুরে উঠল। হিমশীতল রক্তকণাগুলো যেন উত্তপ্ত হয়ে গেল। মাথা ঘোরার পাশাপাশি মনে হচ্ছিল মগজ টকবক করছে। অর্ণবের কথা শুনে অদ্ভুত রকমের অভিব্যক্তি নিয়ে তার চোখ বরাবর দৃষ্টি নিক্ষেপ করলাম। সে আমার স্বামী। কথাটি শুনে একবার রাগের সৃষ্টি হলো, আরেকবার হাসি মিশ্র প্রতিক্রিয়া নিয়ে তার মৃদু অত্যাচার সয়ে যাচ্ছিলাম। অর্ণব আমার মধ্যমা আঙ্গুল তার জিহ্বাতে নিয়ে আঁচড় কাটছে। এবার এমনটা করা বন্ধ দিল যখন সে আমার চেহারাতে পুনরায় দৃষ্টি স্থাপন করলো। আমাকে সে অবাক হতে দেখে কপট রাগস্বরে বলল, কি বিশ্বাস হয় না যে তুই আমার স্ত্রী? আমি তোর প্রথম স্বামী, হবার কথাও তো না। আজ থেকে 1 বছর 11 মাস পূর্বে তুই আমার স্ত্রী ছিলি, কিন্তু রিমন তোকে আমার থেকে ছিনিয়ে নিয়েছে। ওহ, ভালোবাসার মানুষকে কারো থেকে ছিনিয়ে নেবার কষ্টটা যে কতটা গভীর যদি রিমন বুঝতো। সে তোকে আমার কাছে থেকে ছিনিয়ে নেবার পূর্বে তোর সঙ্গে অনেক বড় ধরনের অন্যায় করেছিল। সেটা কি জানিস? আমি সেটা তোর অজানাই জানি, সেটা তোর অজানাই থাকবে।
তবে তোর ছোট ভাই ঠিকই জানে। বিশ্বাস না হলে জেনে নিস তার থেকে। এর পূর্বে আমার থেকে শোন, রিমন কি অন্যায় করেছিল তোর সঙ্গে? তোর মস্তিষ্ক থেকে পুরো 13 মাসের স্মৃতি বিলীন করে দিয়েছে। এটা যেন তেন অন্যায় নয়, ক্ষমার অযোগ্য অন্যায়। জীবন থেকে মূল্যবান 13টা মাসের স্মৃতি নষ্ট করে দেওয়া মানে অনেক কিছু হারিয়ে ফেলা, দূরে ঠেলে দেওয়া স্পেশাল মানুষদেরকে। বলেছিলাম যে নীলিমা নামে আমার স্ত্রী ছিল, যে দেখতে হুবহু তোরই মতো, এবং বলেছিলাম আমার সেই নীলিমা 1.5 বছর আগে মারা গেছে। সেই নীলিমা অন্য কেউ নয়, সেটা তুই। সে মৃত, আসলেই তো মৃত। যবে থেকে রিমন তোর হয়ে গেল, তবে থেকে আমার জীবন থেকে নীলিমা নামের মেয়েটিকে মৃত্যুবরণ করেছে। এরপরও আমি সেই নীলিমার কাছে ফিরে এসেছি বিশেষ কারণে। ভাবছিস এতদিন কেন তোর নিকট আসলাম না? কারণ রিমন আমাকে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছিল মাদক ব্যবসায়ী হিসেবে দোষী সাব্যস্ত করে। অথচ আমি এসবের মধ্যে জড়িত ছিলাম না। আমার সাথে তোর প্রেম চলাকালীন রিমনের আগমন ঘটেনি। যখন তোকে বিয়ে করলাম তখনই রিমন আমার জীবনে বন্ধু হয়ে এলো। সে তোকে সামনাসামনি না দেখলো, দূর থেকে ঠিকই দেখতো, এমনকি ফলো করতো। আমার জীবন থেকে তোকে কেমনে সরানো যায় এটার জন্য রিমন সব রকমের চেষ্টা চালিয়ে যায়। আমার নামে মিথ্যা মামলা করে এবং তার কারণেই পুলিশের হাতে ধরা পড়ে যায়। ফলশ্রুতিতে 1 বছর 10 মাস কারাগারে কাটাতে হয়। যখন আমি কারারুদ্ধ, সেই সময় রিমন একজন মেডিসিন চিকিৎসকের সাহায্যে তোর মস্তিষ্ক থেকে স্মৃতিবিহীন করে দেয়। ওই দিন পর রিমনকে দেখতে পেয়ে তুই স্মরণ করতে পারিসনি যে এই লোকটাকে পূর্বে কোথাও দেখেছিস কিনা। সেই সুযোগে রিমন তোকে ইমপ্রেসড করার চেষ্টা করতে থাকে। এক পর্যায়ে সে তোর মন জয় করতে সক্ষম হয়। চলতে থাকে তোদের প্রেম। দীর্ঘ 1.5 বছর প্রেম চলার পর তোরা বিয়ে করে নিলি, আর আমি কারাগারে কাটিয়েছি কতই না কষ্টে, যন্ত্রণায়। দীর্ঘশ্বাস ফেলে নিজেকে সান্ত্বনা দিয়ে গেছি প্রতিনিয়ত। বুকে চেপে রাখা রহস্য সহস্র কষ্ট নিয়ে রাত পার করে দিয়েছি। বুক ফাটা কান্নায় আর্তনাদ করতে গিয়েও পারিনি। দীর্ঘ 1.5 বছর আগে কারাভোগ করার পর কারাগার থেকে মুক্তি পেয়ে যায়, কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গেছে। তোকে তার আগেই রিমন বিয়ে করে নিয়েছিল। আমি যেদিন কারাগার থেকে মুক্তি পেলাম সেদিন ছিল তোদের বিয়ের 6ষ্ঠ দিন। ওই দিন পরই অর্ণব থেমে গেল। সে এখনো আমার দেহের উপরে শায়িত, তার ঠোঁটদ্বয় আমার গলায় ডুবিয়ে দিতে লাগলো। এতক্ষণ অর্ণবের কথাগুলো বাকরুদ্ধ হয়ে শুনছিলাম। কথাগুলোর আঘাতে বারংবার আহত হচ্ছিলাম। আহত প্রাণীর মতো ভেতরে ভেতরে ঢুকরে কেঁদে মরছিলাম। অর্ণবের কথা বিশ্বাসযোগ্য না হলো নিজেকে তার প্রথম স্ত্রী ভাবতে কেন যেন ভয় লাগছিল, আবার অজানা ভালো লাগার সৃষ্টি হচ্ছিল। যদি সত্যি সত্যি তার স্ত্রী হয়ে থাকি, তবে কিছুতেই সে আমাকে শান্তিতে বাঁচতে দেবে না। রিমনের প্রতি জমে থাকা সমস্ত রাগ আমার উপরে খাটাবে। অবাক হচ্ছে অর্ণবের এই কথা শুনে যে রিমন আমার মস্তিষ্ক থেকে 13 মাসের স্মৃতি উধাও করে দিয়েছে। এটা কিছুতেই বিশ্বাসযোগ্য নয়। তবে আজ থেকে 1.5 বছর পূর্বের ঘটনা সত্যিই আমার মনেতে আসছে না, যেন স্মৃতিশূন্য সময় কেটে গেছে। অর্ণবের পরশে এখন আর ইতস্তত লাগছে না। শুরুর সেই সময়ে তার পরশে যে অনুভূতি সৃষ্টি হয়েছিল সেটাও হারিয়ে গেছে। এখন যাবতীয় ভয় এসে জড়ো হয়েছে মস্তিষ্কে ও মনে। সে আমাকে শাস্তি দিবে কি দিবে না, এটা নিয়ে বড়সড় দুশ্চিন্তায় ডুব দিলাম। অর্ণব বলেছিল আমার সঙ্গে রিমনের বিয়ের 6ষ্ঠতম দিনে সে কারাগার থেকে মুক্তি পায়। এরপরে সে কি করেছিল সেটা সে বলবে না। না বলে থেমে গিয়ে নিজের খায়েশ মেটানোর চিন্তায় ব্যতিব্যস্ত হয়ে পড়ল। অর্ণব তো আজ রাত্রির শুরুতে টিভি দেখার সময় বলেছিল আমাদের বিয়ে 7ম দিনে সে রিমনকে হসপিটালে ভর্তি করেছিল। তারপর কি করেছিল সেটা তো অজানা নয় আমার। সিমিকে রিমনের ভুয়া বউ বানিয়ে এই বাসায় এনেছিল। এগুলো ছাড়া আর কি করেছিল সে? না দ্বিধায় আক্রান্ত হয়ে গেলাম। দ্বিধার কারণে গাঢ় ভয় অবশ করে দিচ্ছিল আমাকে। ভয় ক্রমে প্রবল হচ্ছিল। ভয়ের আতিশয্যে চোখ ঠোঁটে যেন রক্তরস বের হচ্ছিল। অর্ণবকে জোর করে সরিয়ে দিব দেহ থেকে, সেটার জন্য যথেষ্ট শক্তি দরকার, যা আমার দেহে নেই। নারীদের যেটুকু শক্তি শরীরে বিরাজ করে, সেই শক্তি দিয়েও অর্ণবকে দমন করা সম্ভব নয়। আমার দেহে যে পরিমাণ শক্তি ছিল, সেই পরিমাণ শক্তি ভয়ে, লজ্জায়, অজানা শিহরণেও কষ্ট বিলীন হয়ে
প্রায় শূন্যের কোঠায় অবস্থান করছে। কোনো অপরায়ন্তর না দেখে অর্ণবকে আমার বুকের জমিয়ে জায়গা দিতে বাধ্য হলাম। এটা ছাড়া কি করব? পথ যে আমার জানা নেই। অকস্মাৎ অর্ণব আমার শরীর থেকে সরে গেল। তোড়জোড় করে দেহ থেকে উঠে তার গায়ের টি শার্টটা খুলে ফেলল। তার ভাবগতি মোটেও সুবিধার লাগছিল না। নিশ্চয়ই তার সেই কামনা বাসনাকে সার্থক করবে, আমাকে ভোগ করে খাইশ মেটাবে এবার। আমার অস্থির অস্থির লাগছে, ঘামে কপাল ভিজে জব জব করছে। অর্ণব রুমে আসার পূর্বে গা কাঁপছিল ঠান্ডা, এখন ভয়ে কাঁপছি, তবে ঘাম ঝরছে ক্রমে। বৃষ্টি এখনো থামেনি, অবিরাম ধারায় বর্ষণ হচ্ছে, বিদ্যুৎ চমকানো বন্ধ হচ্ছে না। অর্ণব বজ্রপাতকে একটু আগেই ভয় পাচ্ছিল, সেই ভয় এখন আর নেই। অন্তত তার অভিব্যক্তিতে ভয়ের ছাপ বোঝা যাচ্ছে না। সে তো তার কুপ্রবৃত্তিতে খুশি করার চেষ্টায় বিভোর। টি শার্ট খুলে আমার চেহারার দিকে ছুঁড়ে মারলো, খাটের দুপাশে হাত রেখে হাতের তালুতে ভর দিয়ে আমার চেহারায় বরাবর তার চেহারায় স্থাপন করতে এগিয়ে আসছিল। অবশেষে আমার কানে তার মুখ রেখে ফিসফিস করে বলল, আজ এতটুকুই, আরও 2 দিন বাকি আছে। বাকি 2 দিনে সব খুলে বলবো। এতদিনে জমিয়ে রাখা তোর ভালোবাসা তোকে উজাড় করে দেব। সব ভালোবাসার আদান প্রদান ও সব বলা কথা শুনিয়ে তোর জীবন থেকে চিরদিনের জন্য চলে যাব। এখন বিছানা থেকে ওঠ, ছাদে যাব। বহুদিনের দুঃখ বিলাসকে বৃষ্টি বিলাসে বিলীন করে দেব। অর্ণবের কথাগুলো নির্বাক শ্রোতা হয়ে শ্রবণ করলাম। হ্যাঁ না, কিছু বললাম না তাকে। মনটা বলে উঠল, অর্ণব পাহাড় সমান রাগ জমে রেখেছে মনে, সেই রাগে সবটুকু নিশির উপরেই প্রয়োগ করবে। অর্ণব বৃষ্টিতে ভিজতে চাচ্ছে, এমন সাহস তার হলো কেমনে? বজ্রপাতের ভয় কি সত্যি সত্যি বিলীন হলো তার? আমার এই মুহূর্তে বিছানা ছেড়ে উঠতে মন চাচ্ছে না। বজ্রপাত, অর্ণব ও ঝড়, তিনটার ভয় আমাকে জড়পদার্থ বানিয়ে ফেলেছে। অর্ণব দাঁতে দাঁত চেপে থম মেরে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে কত শত রাগ তার মনে আমাকে কাঁচা চিবিয়ে খেলে সেই রাগগুলো হয়তো দূর হবে তার। বিছানা থেকে উঠছি না দেখে অর্ণব আমার হাত শক্ত করে ধরে টানতে লাগলো। এর ফলে আর সম্ভব হলো না বিছানাতে শুয়ে থাকা। অর্ণবের পিছু পিছু যেতে হলো। সে ছাদে নিয়ে গেল। ঝড় নেই, তবে অঝড় ধারায় বৃষ্টি বর্ষণ হচ্ছে। বৃষ্টির ফোঁটাগুলো এক একটা বরফের দালায় ন্যায় গায়ের পড়তেই মৃদু আঘাতে পুরো শরীর শিরশির করে উঠছে। অর্ণব হাত ছাড়িনি এখনো, তার প্রতি আমার ভয় কাটেনি। নিরীহ প্রাণীর মতো তার পদতলে উপবিষ্ট আমি। এরকম মনে হচ্ছে নিজেকে, যখন তখন গিলে খেতে পারে আমাকে। এসব দুশ্চিন্তার অবসান হলে বাঁচি। আমার ভয়ে যতটা না কাবু, তার চেয়ে বেশি দুশ্চিন্তায়। অর্ণবের খালি গায়ের দিকে তাকানো সাহস হচ্ছে না, তবুও চোখ পিট পিট করে করতে করতে 2-3 বার নজর গেল। চোখ তার বুক বরাবর যেতেই আমার বুকের মাঝখানে ভোঁতা কষ্ট এসে হানা দিল। অন্ধকারে তার বুকটাতে বৃষ্টির পানিতে তৈরি ছাদের মতো লাগছে। হুবহু মনের মতো তার দেহের গড়ন। হয়তো এ কারণে কষ্টের উদ্ভব হলো। রিমনের সব কিছুর সঙ্গে অর্ণবের হুবহু মিল। আমার গায়ে শাড়িটা নেই। ছাদে আসতেই সে গা থেকে শাড়িটা খুলে ছুঁড়ে ফেলে দিয়েছিল। বৃষ্টিতে কাক ভেজা হয়ে তার দিকে ভুলে লুকিয়ে কয়েকবার দেখে নিয়েছি, আর সে অপলকে আমার পুরো শরীরকে গিয়েছে। লজ্জায় তার দিক থেকে নজর ফিরিয়ে উল্টো দিক হয়ে দাঁড়িয়েছি। অর্ণব আমাকে ধাই করে আষ্টে পৃষ্ঠে তার বুকে জড়িয়ে নিল। তার দেহের মাঝে পুতুল হয়ে অবস্থান করতে হলো। যতক্ষণ না সে ছেড়ে দিবে ততক্ষণ তার পরশের তীর্থ সুখ লুটিয়ে নিতে হবে। আমার ভেজা চুল আর চেহারার সাথে জড়ানো, পিছন থেকে জড়িয়ে ধরে সে আমার ঠোঁট দিয়ে আমার ঘাড় ও বৃষ্টির পানিতে জর্জরিত চুলগুলিতে পরশ গড়িয়ে দিচ্ছে। অপ্রত্যাশিতভাবে এত জোরে বজ্রপাত হলো যে মনে হলো ছাদের এক কোণে বুঝি অগ্নিকুণ্ডলী নিক্ষিপ্ত হয়েছে। ভয়ে আতকে উঠে ও মারে বাঁচাও বলে চিৎকার করে উঠলাম। অর্ণব বজ্রপাতের বিকট শব্দে ও বিদ্যুৎ ঝলকানো আলোকের ফলশ্রুতিতে আমাকে তার বুকের মাঝে এত শক্ত করে জড়িয়ে নিল যে মনে হলো দুজনে একই দেহের অংশ হয়ে গেছি। আমার শরীর কাঁপা শুরু হলো, লাটিমের মতো ঘুরছি বলে মনে হলো। অর্ণব কাঁপছে। সে কাঁপা গলাতে আচমকা নরম কণ্ঠে বলল,
তোমার এই শরীরে এতদিন রিমনের সম্পত্তি ছিল। ভাবতে আমার কষ্টে বুকটা কত বিক্ষত হয়ে যাচ্ছে। চাকু দিয়ে কুচি কুচি করে বুকটা কেটে ফেললেও হয়তো এতটা কষ্ট পাবো না যতটা কষ্ট পাই এটা মনে হতে। পুরুষ মানুষ এখানেই পরাজয় বরণ করে যখন তারা মনের মানুষকে অন্যজনের সংস্পর্শে দেখে। তারা সব পরাজয় হাসি মুখে মেনে নিতে পারে, এই পরাজয়কে না। নীলিমা, তুমি কেন রিমনের হলে? যখন তুমি আমার স্ত্রী ছিলে তখন তোমাকে নিশি বলে জানতাম না, নীলিমা হিসেবে জানতাম। তাই নীলিমা বলে ডাকছি। উত্তর দাও নীলিমা, কিসের জন্য রিমনের হলে তুমি? ও হ্যাঁ, আমি তো ভুলেই গেছি যে এতে তোমার দোষ নেই। তুমি তো স্মৃতি হারিয়ে ফেলেছিলে। আসলে এটা আমার ভাগ্যের দোষ। তুমি আমার কপালে ছিলে না, তাই তো আমার স্ত্রী হয়েও অন্যজনের হয়ে গেলে। অর্ণব কথাটি বলেই উচ্চস্বরে কাঁদতে লাগলো। অবশ্যই সুদের মতো কাঁদছে। তার কান্নায় আমার অন্তরাত্মাকে কাঁপিয়ে তুলল। হৃৎপিণ্ড লাফাচ্ছিল। আমার কাঁধে তার মুখটা ঠেসে ধরে আছে এবং ওই অবস্থাতেই কেঁদে যাচ্ছে। পুরুষ মানুষ সহজে কাঁদে না। যখন কাঁদে তখন মনে হয় যাবতীয় কষ্টগুলোকে ভুলে যেতে কাঁদছে। তাকে কি জবাব দেব বুঝে উঠতে পারছি না। আমার দোষের জন্যই কি সে দুঃখী? আমি কি তার দুঃখের ভাগিদার হব? আমার তো কোনো দোষ নেই, এরপরও তার দুঃখের ভাগিদার হতে রাজি। মানুষটার জন্য এই মুহূর্তে খুব মায়া লাগছে। এক সময় এরকম মায়ের জন্ম হয়েছিল রিমনের জন্য। এমন মায়ার মোহে এই জগতের প্রতিটা নারী জীবনের রঙিন মুহূর্তে জড়িয়ে পড়ার নেশা স্বপ্ন বুনতে থাকে হৃদয়। আমি হয়তো দ্বিতীয়বারের মতো এমন শোক স্বপ্নের জালে জড়িয়ে পড়তে যাচ্ছি। যদি ভাগ্যের নির্মমতা আমাকে পুনরায় গ্রাস না করে, তাহলে হয়তো অর্ণবের থেকে পাওয়া ভালোবাসায় সারা জীবন সুখে কাটিয়ে দিতে পারবো। ভাবতে না ভাবতে অর্ণব আমার সরে গিয়ে ধাক্কা মেরে ফেলে দিল। লুটিয়ে পড়ে রইলাম ছাদের উপর। ভরকে গেলাম। থমকে ওঠার চেহারায় অন্ধকারেই অর্ণবের অভিব্যক্তি বোঝার চেষ্টা করছিলাম। সে ক্রন্দনরত অবস্থায় বলতে লাগলো, বৃষ্টির মতো করে আমিও বর্ষণ করেছি জলধারা। আকাশের কষ্ট যেমন কেউ বুঝে না, আমার কষ্টটাও কেউ বুঝবে না, তুমিও না। তোমার কাছে এসে ক্রমশ কষ্টকে আপন করে নিচ্ছি। আমি কষ্টকে আর মেনে নিতে পারছি না। 2টা দিন পার হলেই নিস্তার পাই। জানো কত ভালোবাসি তোমাকে। এতটাই ভালোবাসি যে শত কষ্ট সহ্য করেও এই বাসায় থেকে যাচ্ছি, কারণ তুমি একটা মাসে বাসায় থাকতে বলেছ। সিমিকে এই বাসায় নিয়ে আসার পেছনে মূল কারণ এটা নয় যে রিমনের কথা রাখা। সত্যি ঘটনা হচ্ছে, রিমন ওরকম কোনো কথাই বলেনি আমাকে। রিমনকে তো আমি নিজে হাতে খুন করেছি। যে মানুষটাকে খুন করেছি সেই মানুষটার আবদার কিসের জন্য মেনে নিব? সিমিকে এই বাসায় এনেছিলাম বিশেষ কারণে। তাকে রিমনের স্ত্রী হিসেবে অভিনয় করতে বলেছিলাম ওই বিশেষ কারণে। কারণটা হচ্ছে সিমির সঙ্গে আমার অভিনয় দেখে তুমি রিমনের প্রতি কতটা জেলাস ফিল করো এবং তুমি রিমনকে কতটা ভালোবাসো, এটা স্বচক্ষে দেখার জন্য সিমিকে এই বাসায় আনা। খুব রাগ জমেছে তোমার জন্য জানো। তোমার মনে রিমনের প্রতি এত ভালোবাসা দেখে তোমাকে খুন করতে মন চাচ্ছে। তুমি তো শুধু আমাকেই ভালোবাসবে, কেন রিমনকে নয়, কোনো রিমনকে নয়। কিন্তু তুমি আমার চাওয়ার বিরুদ্ধে কাজটা করেই গেলে। রিমন আমার ভালোবাসাকে খুন করে স্বয়ং আমাকেই খুন করেছে। আমিও তার উপর কঠিন প্রতিশোধ নিয়েছি। ওকে দুনিয়া থেকে বিদায় দিয়ে অর্ণব রিমনকে খুন করেছে শুনে মুহূর্তের মধ্যে পুরো রাগের উত্তপ্ত হয়ে গেল। অগ্নিমূর্তি হয়ে গেলাম। অর্ণবের মুখোমুখি দাঁড়িয়ে তাকে এক নজর দেখলাম। অন্তঃ কষে যে কয়টা পারলাম থাপ্পড় লাগিয়ে দিলাম তার গালে। গুনতে গেলে হয়তো 10-15টা হতো থাপ্পড়ের সংখ্যা। থাপ্পড়ের আঘাতে অর্ণবের গালে যেন আঙুলের ছাপ স্পষ্ট হয়ে উঠল, যদিও অন্ধকারে সেটা আবছায়ার মতো লাগছিল। রাতের অন্ধকার না হলে স্পষ্টভাবে দেখা যেত। বৃষ্টির পানিতে ভেজা তার ফর্সা গাল দুটোর দিকে তাকাতে এই মুহূর্তে ভীষণ লজ্জা লাগছে। এখন দিন হলে তার গাল দুটোকে রক্ত রাঙার মতো দেখতে পাওয়া যেত। এই মুহূর্তে অর্ণবের অভিব্যক্তি ঠিক ঝড় শুরু হওয়ার পূর্বাবস্থার মতো। ঝিম মেরে বসে আছে সে। তার দৃষ্টি কোমর বরাবর, একটু আগে ছিল বুক বরাবর। তার শিকারীর চোখ দুটোতে অগ্নি দেখতে পেলাম যেন। তাকে থাপ্পড় মারা বন্ধ করেছিলাম হাত ব্যথা হয়ে যাওয়ায়। মানুষটার মুখমণ্ডলের ত্বক খুব শক্ত, যেন গন্ডারের চামড়া। আমার হাত অবশ হয়ে গেছে তাকে আঘাত করতে করতে। থাপ্পড় মারা শেষ করে অনেক সময় তার দিকে উত্তপ্ত রেয়ারিংয়ের বলের ন্যায় চোখ বানিয়ে
তাকালেও এখন খুব ভীত সন্তুষ্টের চোখে তার চেহারার দিকে তাকিয়ে আছি। রাগের চোটে তাকে অনেকগুলো থাপ্পড় তো মারলাম, ঘুরে ওঠে 10টা না 12টা না, যদি একটা থাপ্পড়ই সজোরে আমার গালে লাগিয়ে দেয় তাহলে আমার অবস্থা কী রকম হবে? নিশ্চয়ই আমার অবস্থা হবে কেরোসিন। তার আঘাতে আমাকে ছাদের উপরে লুটিয়ে পড়তে হবে। এরপর জ্ঞান ট্যান না হারালেও হারিয়ে যাবে আমার প্রাণ পাখি, এটা তো নিশ্চিত। মেয়েদের শরীরে রাগের উৎপাত ঘটলে তারা কি করবে ঠাউর করতে পারে না। হাতের কাছে মশা মাছি দেখতে পেলে তাকে সতীন ভেবে ভৎসনা করতে থাকে। কখনো কখনো রাগ দমন করতে নিজেকে গালি দেয় যতক্ষণ ইচ্ছা হয় ততক্ষণ। আপনজনকে কে খুন করেছে শুনতে যে কোনো নারী হয়ে ওঠে যোদ্ধা। সহজ সরল মনটাও তখন বিদ্রোহ হয়ে ওঠে। খুনির ওপর প্রতিশোধ তুলতে অস্ত্র হাতে নয়। অর্ণব যখন বলল সে আমার প্রাণপ্রিয় স্বামী রিমনকে খুন করেছে, তখনই প্রতিশোধের নেশা ঢুকে গিয়েছিল আমার ভেতরে। দেহের প্রতিটা রক্তকণাগুলো যেন বলেছিল তাকে আঘাত করো। যে কারণে প্রতিশোধ পরায়ণ হয়ে অর্ণবের গায়ে হাত তুলি। কিন্তু এই মুহূর্তে আমি একদম নিরীহ হরিণ হয়ে অর্ণবের সামনে অবস্থান করেছি। গায়ে হাত তুলুক সমস্যা নাই, যদি চুলের মুঠো ধরে টানতে থাকে তাহলে আমি শেষ। সুরসুরিতে বেহুশ হয়ে মারা যাব। আমি চাই না বেহুশ হতে। বেহুশ শব্দটা শুনলেই মনে হয় মরণের চেয়ে কঠিন শাস্তি এটাতে বিদ্যমান। এ কারণে বেহুশ হওয়াকে ঘৃণা করি। এত সব ভাবছিলাম, সংবাদ অর্ণব আমাকে অবাক করে দিল। অবাকের চূড়ায় অবস্থান করতে হলো। যা ভাবনাতেও ছিল না সেটা করলো সে। অর্ণব আমার গায়ে হাত তুললো না, গালে থাপ্পড় মারলো না, চুলের মুঠি ধরেও টানাটানি করলো না, বরং আমার কপালে আলতো করে চুমু দিয়ে শব্দ করে হেসে বলল, ভালোই করেছো। অর্ণব কথাটি বলে আমার দিকে থেকে একটু দূরে অবস্থান করে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তার দৃষ্টির সীমা আমার দিকে ছিল না, অন্যদিকে চেহারা ঘুরিয়ে চোখের পানি মুছত। স্পষ্টই বুঝতে পারলাম সে আমার থাপ্পড়ে কষ্ট পেয়েছে, যার দরুন তার চোখে বিষাদের অন্য পানি হয়ে ভিড় করছে এবং সেই পানি ঝরে চলছে। কাজটা ঠিক করেছি কিনা এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বের বেড়াজালে আটকা পড়ে গেলাম। অর্ণব ছাদে দাঁড়িয়ে থাকতে পারল না, উচ্চস্বরে চিৎকার দিয়ে ছাদ থেকে চলে গেল। এই মুহূর্তে অসম্ভব রকমের খারাপ লাগছে। আমার দেহটাকে এই মুহূর্তে মোমের মতো লাগছিল। মোমের তৈরি এই দেহটা যেন কষ্ট জমাতে যাচ্ছে। তাই তো বিষাদের অনল মোমের উপরি অংশে জ্বলতে শুরু করছে। জ্বলতে জ্বলতে অঙ্গার হচ্ছি, ছাই হচ্ছি, তথাপিও শেষ হচ্ছে না, যার ফলে কষ্টও দূর হচ্ছে না। নিথর দেহ নিয়ে ছাদে হাঁটু গেড়ে বসে গলা ছেড়ে কাঁদতে লাগলাম। আজ মন খুলে কাঁদবো। এই কান্নার সাক্ষী থাকুক আকাশ, ফেটে বর্ষিত হওয়া বৃষ্টির প্রতিটি বিন্দু কণা। আমার বুক ফেটে রক্তক্ষরণ হোক আর চোখ বেয়ে বৃষ্টি বর্ষণ হোক, তবুও কান্না থামাবো না। দুঃখ বিলাসী আমি বৃষ্টি বিলাস করতে করতে আঁখি থেকে দুঃখের জলধারা নিঃশেষ করে দেব, যাতে আর কখন কোনো অশ্রু বিয়োগ করতে না হয়। সকালে ঘুম ভাঙলো, যদিও জানি না এখন সকাল না দুপুর। চোখের পাতা পুরোপুরিভাবে খুলিনি। মস্তিষ্কের নিউরনে অনুভূতি জাগ্রত হতেই বুঝতে পারলাম কেউ একজন আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এবার চোখ খুললাম। চোখ খুলতেই দেখি আব্বুকে দেখা মাত্র চমকে উঠলাম। বুকের ভেতরে অন্যরকম প্রশান্তি সৃষ্টি হয়ে গেল। শুয়ে থাকতে মন চাইল না আর, কিন্তু বালিশ থেকে মাথা ওঠাতে পারছি না। খুব কষ্ট হচ্ছে, মনে হচ্ছে মাথায় ও ঘাড়ে ভারী পাথর রেখে বেঁধে রাখা হয়েছে। প্রচণ্ড ব্যথা অনুভব মাথায়। একটু জোর খাটাতে গিয়ে মৃদুভাবে ঘুমিয়ে উঠলাম। মনে হচ্ছে জ্বর এসেছে। পুরো শরীরের জন্যই ব্যথা হয়ে আছে। রাতে ছাদে কান্না করতে করতে অজ্ঞান হয়ে গিয়েছিলাম। এরপর কি হয়েছে জানি না। আব্বুর দিক থেকে নজর ফিরিয়ে অন্যদিকে দৃষ্টি দিতেই দেখলাম আব্বু কাতর চোখে আমার দিকে তাকিয়ে আছে। তার মুখ ভর্তি হাসি। আম্মুকে দেখে আরো খুশির জোয়ার বয়ে গেল মনে। তাদের দেখতে পেয়ে আজ নিজেকে খুব ভাগ্যবতী বলে মনে হচ্ছে। কথা বলতে বলতে কষ্ট হচ্ছিল। এরপরও অস্পষ্ট গলায় আব্বু আম্মুকে হাস্যোজ্জ্বল মুখে দেখে বললাম, তোমরা কেমন আছো? আব্বু আম্মু একসাথে হাসি মুখে জবাব দিল, আমরা ভালো আছি মা। তুই আমাদের দেখে এত উত্তেজিত হোস না, সুস্থ হয়ে ওঠ। তোর যা বলার ইচ্ছা হয় তখন বলিস। আমার দু চোখের কোণে পানি ভিড় করছে। সেখান থেকে 2 ফোঁটা আনন্দ অশ্রু গড়িয়ে পড়ল গালে।
গাল থেকে বেয়ে বেয়ে গড়িয়ে পড়ার পূর্বে হাতের তালু দিয়ে মুছলাম। অন্তঃপর কাতর কণ্ঠে বললাম, কতদিন পর তোমাদের মুখ দেখতে পেলাম। 1.5 মাস পর। আসলে আমি ভুল করেছিলাম তোমাদের কষ্ট দিয়ে রিমনকে বিয়ে করায়। সুখ কপালে জুটল না। আমি যদি অনেক আগে রিমনের ব্যাপারটা তোমাদের নিকট বলতাম। আমাকে থামিয়ে দে আব্বু 13 জোর গলায় বলল। মা এসব পরে বলতে পারবি, এখন একটু বিশ্রাম নে। তুই এখন কোনো কথা না বললে তোর জন্যই ভালো। সুস্থ হয়ে ওঠ, তখন তোর সব কথা শুনবো। শুধু এটুকু শুনে রাখ, তোর প্রতি আমাদের মনে কোনো ক্ষোভ রাগ নেই। আমি অভিমানের স্বরে বললাম, ঠিক আছে, শুধু এতটুকু বলো, রিমন যে মারা গেছে সেই খবর কি পাওনি তোমরা? আব্বু জবাব দিল, এ খবরটা রিফাত দিয়েছিল, কিন্তু আসেনি। তোদের প্রতি রাগ ছিল তখনও, তবে আজকে কোনো রাগ নেই। আচ্ছা মা, তোকে একটা কথা বলি। তা- আমরা আমরা তো অবাক এই বাসায় এসে। মানে কি? এই বাসায় এসে তো অবাক হয়ে গেছি। রিমন বাবাকে তো এই বাসাতেই দেখতে পাচ্ছি। তার সঙ্গে কথা হলো। আমি নিশ্চিত রিমন মরে গেছে। খবরটা মজা করে দেওয়া হয়েছিল, তাই না নিশিমা? ঠিক করে হেসে বললাম, বাবা সে তোমাদের জামাই না, তার নাম অর্ণব, রিমনের বন্ধু সে। আব্বু বিস্ময় ভরা তো কণ্ঠে বলল, কি বলিস? জবাব দিলাম, ঠিকই বলেছি, হুবহু রিমনের মতোই দেখতে সে। আমি এখনো মানতে পারছি না যে সে রিমন নয়, কিন্তু মানা না মানাতে তো কিছু যায় আসে না। রিমনকে কবরস্থ করা হয়েছে, সে এখন মাটির তলে বাস করছে। হয়তো তার দেহ পচে গেছে, হাড়টি অবশিষ্ট আছে। তাকে আর বাস্তবে দেখা যাবে না, কেবল কল্পনাতে দেখতে পাবো। অর্ণবকে রিমন ভাবা আর ওরই কল্পনায় গা ভাসানো একই কথা। আমাদের কথা চলাকালীন সময়ে অর্ণব রুমের ভেতর ঢুকলো। তার হাতে বিরিয়ানির প্যাকেট, আরেক হাতে ওষুধ। আমার বেডে ধীর স্থিরভাবে বসে তীক্ষ্ণ কণ্ঠে বলল, তাড়াতাড়ি বিরিয়ানি খেয়ে নাও, তারপর জ্বর ও ব্যথার ট্যাবলেট খেয়ে নিও। আমি কোনো উত্তর দিলাম না। তার প্রতি আমার মনে অজানা কারণে অভিমানের প্রলোভ পড়েছে। হয়তো রিমনের হত্যাকারী সে এতেই রাগ ও অভিমান জমে আছে। তবে এটা সত্য যে রিমন অর্ণবকে ঠকিয়েছে। রিমন গাদ্দারি করার ফলে অর্ণবকে কারাগারে শাস্তি ভোগ করতে হয়। দোষী না হয়েও শাস্তি পায় অর্ণব। এতে সে রিমনের উপর প্রতিশোধ তোলার চিন্তায় বিভোর হয় এবং হিংস্রপরায়ণ হয়ে ওঠে। অবশেষে তাকে খুন করে ফেলে আর আমাকে বিধবার বেশ ধরিয়ে দেয়। অর্ণবের দিক থেকে চেহারা ঘুরিয়ে ভাবছিলাম। ধাই করে অর্ণব বলল, একটু উঠে বসো তো। ধীরে ধীরে উঠে বসার চেষ্টা করলাম। কোনো মতে বসতেই অর্ণব আমার পিঠে হাত দিয়ে চেপে ধরলো, যাতে ঠিকভাবে বসতে পারি। অর্ণব আমার গায়ে হাত দিয়েছে দেখে আব্বু আম্মু লজ্জা পেল। তারা ইতস্তত করছিল। দাঁড়িয়ে থাকতে না পেরে তারা রুম থেকে বেরিয়ে গেল। তাদের চলে যাওয়া দেখে আমারও ইতস্তত বোধ হচ্ছিল। লজ্জায় ভর করলো দারুণভাবে। অর্ণব আমার পিঠে হাত না দিলেও পারতো। মানুষটার মধ্যে লজ্জা শরম নাই। দেখতেই পাচ্ছে আমার বাবা মা সামনেই আছে, এরপরও সে নির্লজ্জের মতো কাজটা করলো। তাকে ধমক দিয়ে বেশ কয়েকটা কথা শুনিয়ে দিতে মন চাচ্ছে, কিন্তু বলতে পারছি না। অর্ণবের প্রতি ভয়ের কারণেই কিছু বলতে পারছি না। সে সে যদি রিমন হতো, তাহলে ভয় ডর ডুবে ভুলে যা মন চাইতো বলতাম। অর্ণবের চোখের দিকে আর চোখে তাকিয়ে ভাবছিলাম। সে আমার দিকে ভ্রু নাড়িয়ে বোঝালো কি ভাবো। আমি মাথা নাড়িয়ে জবাব দিলাম, কিছু না। অর্ণব ঈষৎভাবে শ্বাস ফেলে কপালের ভাঁজের সৃষ্টি করে বিরিয়ানির প্যাকেট খুলতে লাগলো। অন্তঃপর এক মুঠো বিরিয়ানি তার মুঠোয় ভরে আমার মুখের দিকে নিয়ে এলো। আমাকে হাঁ করতে বলা হলে হালকাভাবে হাঁ করলাম। বিরিয়ানির প্রতি নেশা থাকায় নিষেধ করতে পারলাম না যে খাবো না। তাছাড়া ক্ষুধাও লেগেছে। বিরিয়ানি মুখে তুলে দিলে কিঞ্চিত শব্দের সৃষ্টি করে খেতে লাগলাম। শব্দ করে খাচ্ছি দেখে অর্ণব চোখ রাঙিয়ে শক্ত কণ্ঠে বলল, শব্দ করে খাওয়া একদম সহ্য হয় না। শব্দ করে খাচ্ছ কেন? এমন বদ অভ্যাস তো ভালো না। একদম রিমনের মতো করেই বলল। রিমন শব্দ করে কিছু খাওয়া পছন্দ করতো না। তবে অর্ণব কথাটি বলেই কি মনে করে যেন ফের বলল, ঠিক আছে খাচ্ছ খাও, ওটা তো তোমার অভ্যাস, আমি তো কারো অভ্যাস বদলাতে পারবো না। এবার আমি অন্য প্রসঙ্গ টেনে নরম কণ্ঠে বললাম, আচ্ছা আপনি যে একজন খুনি এবং আমার নিকট খুনের কথা স্বীকার করেছেন, এতেও কি ভয় হয় না আপনার যদি পুলিশকে সব বলে দিই? অর্ণব মিষ্টি করে হাসলো।
হাসির বদলতে তার ফর্সা গালটা আরো সৌন্দর্যে ভরপুর হয়ে উঠল। দারুণ লাগছিল তার হাসিটা। বিমুগ্ধ নয়নে তাকিয়ে রইলাম তার গালের দিকে। একদম রিমনের হাসির ফটোকপি যেন। রিমনের এই হাসিতেই তো ঘায়েল হয়েছিলাম। পার্কে রিমনের সাথে দেখা করতে গিয়ে কখনো কখনো তার জন্য ঘন্টাখানেক সময়ও অপেক্ষা করতাম। অনেক দেরিতে সে যখন পার্কে আসতো তখন আমি অভিমানে গাল ফুলিয়ে রাখতাম। তার আর রিমন আমার অভিমানের পাহাড় ভাঙার চেষ্টা করত। সব চেষ্টা যখন বিফলে যেত তখন সে শেষমেশ প্রস্থানটা অবলম্বন করে আমার অভিমান ভাঙাতো। সে মিষ্টি হেসে বলতো, আই লাভ ইউ নিশি। তাহার এই মিষ্টি হাসিতে ফিদা হয়ে যেতাম। অনেকের নিকট অবিশ্বাস্য বিষয় এটা, তবে এটা পুরোপুরি সত্য। রিমনের মায়া জড়ানো হাসিতে মুগ্ধ হয়ে তার প্রতি সমস্ত রাগ অভিমান ভুলে যেতাম। এই মুহূর্তে অর্ণবের হাসিটা দেখে রিমনের কথা খুব করে মনে পড়ল। তার গালের দিকে তাকিয়ে থেকে বিরিয়ানি চিবোচ্ছি। আচমকা অর্ণব এসব শক্ত কণ্ঠে বলল, আমি খুনি। এটার জন্য ভয় লাগতে যাবে কিসের জন্য? জানোয়ারকে খুন করতে পেরেছি, এজন্য ভয় নয়। শোক আমাকে নাড়া দেয়। আমি চাপা কণ্ঠে জবাব দিলাম, কালকেই পুলিশের কাছে যাব মামলা দায়ের করতে। যাও, কে না করছে? যাবই তো। আপনি কি মনে করেছেন আমাকে বিধবা বানিয়ে হাওয়ায় গা ভাসিয়ে ঘুরে বেড়াবেন আর আমি প্রতিটা দিন কষ্টে কাটাবো? এজন্যই তো খুন করেছি। এটা ছাড়া তো রিমনকে খুন করার জন্য অন্য কোনো উদ্দেশ্যই আমার ছিল না। ও, তার মানে আমাকে কাঁদাতে কষ্ট দিতে খুব ভালো লাগে আপনার? তবে রিমনকে খুন না করলে আমাকে করলেই তো পারতেন। আমাকে খুন খুন করলে দেখতেই তো পেতাম না কতটা কষ্টে আছো তুমি। আচ্ছা, আমিও তবে আজ থেকে প্রমিস করলাম কখনো কষ্টে কাটাবো না, কারোর জন্য চোখের জল ফেলবো না। সবসময় হাসি মুখে খুশিতে আনন্দে কাটিয়ে দেব। চেষ্টা করে দেখতে পারো, তবে কোনো কাজ হবে না। আপনি আমার সামনে থেকে চলে যান। আপনাকে বিরক্ত লাগছে, তবে বিরিয়ানি রেখে যান। বিরিয়ানির সাথে রাগ নেই। রাগ থাকতে পারে না, কারণ আপনি অমানুষ হতে পারে, বিরিয়ানি না। আমি অমানুষ বলেই এখন খাওয়া পাচ্ছ, খোটা দিচ্ছেন। সেরকমই ফালতু লোকজন। এটা ছাড়া কি আর কি পারবে? চুপচাপ খেয়ে নাও। আমি তোমার কথা মতো রুম থেকে বের হচ্ছি না। বিরিয়ানি সবটুকু খাও, তারপর ওষুধ খাবে। এরপরই চলে যাব রুম থেকে। আপনি খাইয়ে দিলে এটুকু আর খাবো না। হ্যাঁ, পারলে জোর করে দেখেন পারেন কি না। যদি পারি তখন কি হবে? আমার হাতে কয়টা থাপ্পড় খাবে কষে, যাতে ও মারে করে চিৎকার করে। আর বিরিয়ানি না খাওয়াতে পারলে কষে আরও 2টা থাপ্পড় খাবে। ঠিক আছে, রাজি আছি। কথার মাঝে অর্ণবের ফোনটা বেজে উঠল। ফোনটা রিসিভ করে কানে নিতেই তার চেহারার রং বিবর্ণ হয়ে গেল। বুঝতে পারলাম না কি হলো তার।